সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গে। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ বৃহস্পতিবার 10 চৈত্র 1428 বঙ্গাব্দ, 24 মার্চ 2022 খ্রিস্টাব্দ। সিলেটে জাল টাকার ছড়াছড়ি। সিলেট জুড়ে চষে বেড়াচ্ছেন জাল টাকার কারবারিরা। সুযোগ বুঝেই সহজ সরল মানুষের হাতে জাল টাকা গুঁজে দিয়ে করছেন প্রতারণা। দিন দিন সিলেটে বাড়ছে জাল টাকার কারবারিদের অতৎপরতা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। গত কিছুদিনের মধ্যে সিলেটে র্যাব ও পুলিশের জালে ধরা পড়েছেন জাল টাকার 4 কারবারি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ ও র্যাব। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র সিলেট ভিউকে জানিয়েছে, এ বিষয়ে নজরদারি বাড়িয়ে বিশেষ তৎপরতা চালাচ্ছে পুলিশ। জাল টাকার কারবারিদের ঘিরে জাল গুটিয়ে আনা হচ্ছে। শীঘ্রই আরও অভিযান চালিয়ে এমন কারবারিদের গ্রেফতার করা হবে এবং এই চক্রটি ধ্বংস করা হবে। সর্বশেষ হবিগঞ্জের চুনারুঘাট থেকে জাল টাকা সহ একজন পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9। তার কাছ থেকে 3 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহের বুধবার সন্ধ্যায় সিলেট ভিউকে বলেন, সিলেটে জাল টাকার কারবারিদের কারবার কিছুটা বেড়েছে, এটা ঠিক। তবে পুলিশ বেশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হবে এবং এই চক্রটি সিলেট থেকে উপড়ে ফেলা হবে। র্যাব 9-এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার জানান, জাল টাকার চক্রের অন্যান্য সদস্য এবং এই অপরাধে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। সিলেটে সাইবার ট্রাইব্যুনাল আদালতে তাহরির মামলার আবেদন। অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলের না আসার অভিযোগ উঠেছিল সময়ের আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহিরির বিরুদ্ধে। আয়োজক কমিটি এই বিষয়ে মাইকে ঘোষণা দিয়ে তাহিরির পক্ষ থেকে দাওয়াত রাখা এবং 2 ধাপে 33,000 টাকা নেওয়ার অভিযোগ করেন। তবে সেই অভিযোগ মিথ্যা দাবি করে তাহিরি সিলেট আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন। বৃহস্পতিবার 24 মার্চ দুপুর 12টার দিকে তিনি সিলেটে আসেন এবং বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে 15 জনকে আসামি করে মামলা আবেদন করেন। এ সময় আদালত প্রাঙ্গণে গিয়াসউদ্দিন তাহিরি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানি না কে বা কারা আমার নাম নিয়ে টাকা নিয়েছে, কিন্তু আমার নামে মিথ্যাচার করা হয়েছে, তাই আমি আদালতে মামলা দায়ের করতে এসেছি। বিভিন্ন ফেসবুক লাইভে আমাকে গালিগালাজ করা হচ্ছে এবং আমার নামে টাকা নেওয়ার অপবাদ দেওয়া হয়েছে, তাই বাধ্য হয়ে মামলা দায়ের করছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছে। সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ATM ফয়েজ সাংবাদিকদের বলেন, আগামী 31 মার্চে মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছে আদালত। উল্লেখ্য, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি অগ্রিম 33,000 টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি, এমন অভিযোগ ওঠে গত মঙ্গলবার। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাঠে এই মাহফিলের আয়োজন করেছিল স্থানীয়রা। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল গিয়াসউদ্দিন তাহিরিকে। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে তার ওয়াজ করার কথা ছিল। মাহফিলে আসা বাবদ তার PS এর কাছে 2 ধাপে অগ্রিম 33,000 টাকাও পাঠানো হয়েছে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তাহিরির PS এর সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বারবার কল দিলে কেউ রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্ত কেউ কল রিসিভ করেননি, এমনকি কল ব্যাকও করেননি। এক পর্যায়ে টাকা নিয়ে তাহিরি না আসার অভিযোগটা আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে তা জানিয়ে দেওয়া হয় এবং তাদের কাছে ক্ষমা চাওয়া হয়। এই সময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহিরির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং জুতা হাতে নিয়ে বিক্ষোভ করেন। এছাড়াও এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহিরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি তাহিরের নজরে আসলে তিনি এই অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন। ওই দিন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্টও দেন। বালাগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত। সিলেটের বালাগঞ্জে একটি রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রতিপক্ষের ঢিলে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
বুধবার ৩০ মার্চ বেলা ২টার দিকে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল আল মাহমুদ সিরাজপুরের মৃত মৌলভী হাবিবুর রহমানের ছেলে। এই ঘটনায় এই গ্রামের বাসিন্দা আমির আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। বালাগঞ্জ থেকে সিলেট ব্যুরোর প্রতিনিধি জিল্লুর রহমান জিলু প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সিরাজপুর গ্রামের লুৎফুর রহমান খসরু ও আমির আলীর মধ্যে একটি ছোট রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। আমির আলীর দাবি এটি তার বাড়িতে যাওয়ার রাস্তা, আর লুৎফুর রহমান খসরুর দাবি এ রাস্তা শুধু তাদের পারিবারিক কবরস্থানে যাওয়ার রাস্তা। এ দাবিতে লুৎফুর রহমান খসরু সম্প্রতি রাস্তাটি পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নেন, আর এতে বাধা প্রদান করেন আমির আলী। তার অভিযোগ, লুৎফুর রহমান খসরু সংস্কার কাজের নামে রাস্তাটি কেটে ছোট করে দিচ্ছেন যাতে আমির আলীর বাড়িতে কোনো গাড়ি যেতে না পারে। এ নিয়ে বুধবার সকাল থেকে দুপক্ষে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে বেলা ২টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় লুৎফুর রহমান খসরুর পক্ষের আবুল আল মাহমুদের উপর ঢিল ছুড়েন আমির আলী। তৎক্ষণাৎ আবুল আল মাহমুদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জে. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে বালাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাকান্ত চক্রবর্তী সিলেট বিউকে বলেন, রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, তবে আবুল আল মাহমুদের মৃত্যু ঢিল ছোড়ার কারণে হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। এই ঘটনায় আমির আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবুল আল মাহমুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেটে এক বছরে যক্ষ্মা রোগী ২৬,০০০। সিলেটে এক বছরে প্রায় ২৬,০০০ যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তবে সারা দেশের অবস্থা বিবেচনায় সিলেট বেশ ভালো অবস্থানে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে বাংলাদেশে ৩,০৭,৪৪৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। এর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হন ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে। গত বছর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮০,১৩৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। ময়মনসিংহের শনাক্তের সংখ্যা ছিল ১৯,০৪৭ জন। বরিশালে ২১,৪৮১ জন, চট্টগ্রামে ৬০,০২২ জন, ঢাকায় ৮০,১৩৭ জন, খুলনায় ৩৯,৭৯৬ জন, ময়মনসিংহে ১৯,০৪৭ জন, রাজশাহীতে ২৯,৩৩৫ জন, রংপুরে ৩১,৭০৮ জন যক্ষ্মা রোগীকে শনাক্ত করা হয়। এছাড়া সিলেট বিভাগে ২৫,৯১৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ২৪ মার্চ দেশে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে। দিবসটি উপলক্ষে সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। যক্ষ্মা মূলত একটি সংক্রামক রোগ যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক অতি সূক্ষ্ম জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়। প্রধানত ফুসফুসি যক্ষ্মার জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তবে যক্ষ্মার জীবাণু দেহের অন্য অংশকেও আক্রান্ত করতে পারে। সিলেটে চৈত্রের দাবদাহে এক পশলা বৃষ্টি চলছে। চৈত্রের মাঝামাঝি সময় গত কয়েকদিন ধরে সিলেট পুড়ছে চৈত্রের দাবদাহে। তবে আজ বৃহস্পতিবার ২৪ মার্চ এক পশলা বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি দিল সিলেটকে। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘলা। গতকাল সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বেলা ২:১৫টার দিকে সিলেটে আকাশ ভেঙে নেমে আসে এক পশলা বৃষ্টি। সে বৃষ্টিতে রাস্তাঘাটের ধুলোবালি কমানো সহ বোরো ধান ও রবি শস্যের অনেক লাভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আজকের বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নগরীতে পথচারীদের জবুথবু করেও কিছুক্ষণ রুদ্ধশ্বাসে দৌড়িয়ে ২০-২৫ মিনিট পর থেমে যায় চৈত্রের বৃষ্টি। পরক্ষণে রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে সিলেটের আকাশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময় এই কড়া রোদ, ভ্যাপসা গরম, তো এই কোথাও ঝুপ করে নামছে বৃষ্টি। কখনো আকাশ মেঘে ঢাকছে, তো কখনো কড়কড়ে রোদে শরীর পুড়ে যাচ্ছে। প্রকৃতির এমন খেয়াল খুশির পালা চলবে আরও কিছুদিন। মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা কমে গেলেও আবহাওয়া অধিদপ্তর আবার সেই সম্ভাবনা ফিরিয়ে এনেছে। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্র আর শিলাও। এই ছিল সিলেটে ঘটে যাওয়া কিছু সাময়িক প্রসঙ্গ। এবারে চলে যাচ্ছি জাতীয় খবর নিয়ে। যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের সাবেক এমপি সহ দুজনের ফাঁসির রায়ে আনন্দ মিছিল সাতক্ষীরায়।
সাতক্ষীরায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের খবর সাতক্ষীরায় পৌঁছালে সাথে সাথে জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী সহ মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা 11টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিল বের করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন। আনন্দ মিছিলে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী হাফিজুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নানা পেশার মানুষ। 2015 সালের 16 জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। 7 আগস্ট তদন্ত শুরু হয়। তদন্তে জব্দ তালিকার সাক্ষী সহ মোট 60 জনকে সাক্ষী করা হয়। তবে ওই বছরের 25 আগস্ট খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের 3টি মামলার মধ্যে শহীদ মুস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। সাতক্ষীরা সদরের ফিংরি ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলী সহ 5 জনকে হত্যার অভিযোগে 2009 সালের 2 জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া, এমনটাই মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া। এর জন্য দুই দেশের মধ্যে আরও আলোচনার দরকার হবে। বুধবার বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর, সুখে দুঃখে তারা আমাদের পাশে আছে। সিঙ্গেল দেশ হিসেবে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। ডক্টর মোমেন বলেন, গত 10 ডিসেম্বরের পরে মার্কিন প্রতিনিধি যার সঙ্গেই আলাপ হয়েছে, র্যাব ইস্যুটা এসেছে। সম্প্রতি মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে এ নিয়ে আলাপ হয়েছে। গত 3 মাসে র্যাবের কোনো মৃত্যু হয়নি। আমরা ওনাদের বলেছি আমরা রিমেডিয়াল মেজার্স যা নেওয়ার নিচ্ছি। কোথাও কোনো অঘটন ঘটলে তার একটা আইনি প্রক্রিয়া আছে। রিমেডিয়াল মেজার্স যেন কার্যকর হয় তার উপরে আমরা জোর দিচ্ছি। 30 মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হবেন জোটভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। মন্ত্রী জানান, এই জোটের 25 বছর পূর্তি উপলক্ষে বিমস্টেক সনদ চূড়ান্ত হচ্ছে এবারের সম্মেলনে। এর ফলে বিমস্টেক দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য 3 গুণ বাড়বে বলে আশা করেন মন্ত্রী। উল্লেখ্য, গত 10 ডিসেম্বর বর্তমান পুলিশ প্রধান ও র্যাবের সাবেক মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদ এবং র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ বাহিনীর 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বজ্রপাতে মৃত্যুর আশায় কাজ করছে সরকার, বক্তব্য ত্রাণ প্রতিমন্ত্রীর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে লাইটার অ্যারেস্টার সংবলিত বজ্রপাত নিরোধক কংক্রিটের ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের হাওড় অঞ্চল সহ বজ্রপাত প্রবণ 23 জেলায় এসব ছাউনি নির্মাণে প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি জানান। আজ বুধবার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ আয়োজিত আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন লাইটেনিং ডিজাস্টার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে বলে জানিয়ে মোহাম্মদ এনামুর রহমান বলেন, বজ্রপাত ঠেকানো সম্ভব নয়, তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা 3টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি। এর একটি হলো আর্লি ওয়ার্নিং সিস্টেম, অর্থাৎ বজ্রপাতের 40 মিনিট আগে সংকেত দেবে সেই যন্ত্র। দ্বিতীয় হলো বজ্রপাত নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ এবং তৃতীয় জনসচেতনতা বাড়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুল হক এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান। আটকে গেছে আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেল লাইন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে আখাউড়া লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইনের কাজ।
আলোচিত প্রকল্পটির শালদা নদী সংলগ্ন ব্রিজ ও কসবা স্টেশন এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ নিয়ে আপত্তি জানাচ্ছে বিএসএফ। ফলে ৬,৫০০ কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বর্তমানে। জটিলতা নিরসনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর সঙ্গে আলোচনা করেছেন। রেল মন্ত্রণালয় আশা করছে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই এই জটিলতা কেটে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, আলোচিত প্রকল্পটির জটিলতা নিরসনে আমাদের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। হাবিবুর রহমান বলেন, যে দুটি পয়েন্টে বিএসএফ আপত্তি জানাচ্ছে তা নতুন কোনো লাইন নয়, বিদ্যমান লাইনের সংস্কার করে ডুয়েল গেজ ডাবল লেন করা হচ্ছে। ফলে এটি নিয়ে আপত্তির কোনো সুযোগ নেই। এছাড়া বিদ্যমান রেল লাইনটি 0 পয়েন্ট থেকে নিরাপদ দূরত্বে রয়েছে। তিন মাসে র্যাবের হাতে মৃত্যু হয়নি যুক্তরাষ্ট্র, এতেই খুশি। বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, গত 10 ডিসেম্বরের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আলোচিত হয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গেও একে নিয়ে আলোচনা হয়েছে। গত 3 মাসে র্যাবের হাতে কারো মৃত্যু হয়নি, এতেই তারা খুশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বুধবার 23 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, আমরা তাদের বলেছি পরিস্থিতির উন্নয়নে আমাদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি। আমাদের সিস্টেমে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে যেটি অনেক সময় কার্যকরী হয় না, সেগুলো যাতে কার্যকরী হয় সেই ব্যবস্থা নিচ্ছি। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর। আমাদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাষ্ট্র 1 নম্বরে রয়েছে। সুখে দুঃখে তারা আমাদের পাশে আছে। আগামী 50 বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে বলে জানান তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউক্রেন আক্রমণ করে বড় ভুল করেছেন পুতিন, মন্তব্য ন্যাটোর। ইউক্রেনে সেনা অভিযান চালিয়ে বড় ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রাসেলসে এমন মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন স্বাধীন সার্বভৌম দেশ ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে বড় ভুল করে ফেলেছেন। তিনি ইউক্রেনের মানুষকে হেয় প্রতিপন্ন করেছেন। ইউক্রেনের মানুষও তাদের সেনারা সাহসের সাথে রাশিয়াকে মোকাবেলা করছে। ন্যাটো প্রধান আরও বলেন, ন্যাটোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্রাসেলসের জোটভুক্ত দেশগুলোর জরুরি বৈঠক। এদিকে ন্যাটোর বৈঠককে সামনে রেখে বিশ্বজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি সবাইকে রাস্তায় এসে রাশিয়া বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এই প্রথম ইংরেজিতে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধ কেবল ইউক্রেনের মানুষের বিপক্ষে নয়, এটা গোটা বিশ্বের স্বাধীনতার বিপক্ষে। বিশ্বের রাশিয়ার এই নির্মমতা থামানো দরকার। তিনি বলেন, আপনার অফিস থেকে আসুন, বাড়ি, স্কুল, বিদ্যালয় থেকে আসুন, আসুন শান্তির জন্য। ইউক্রেনের প্রতি খাতে ইউক্রেনের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের জীবন ও স্বাধীনতার পক্ষে দাঁড়ান। ইউক্রেন ইস্যুতে পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী। ইউক্রেনে সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনা অভিযানের 1 মাসের মাথায় ক্রেমলিনের সাথে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা চুবাইস। একই সাথে তিনি রাশিয়াও ছেড়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ। প্রসঙ্গত 90-এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে রাশিয়ায় বিতর্কিত ছিলেন চুবাইস। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন চুবাইস।
সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। টিকা সনদ থাকলেই সিঙ্গাপুরে লাগবে না কোয়ারেন্টাইন। করোনা নীতি আরও শিথিল করতে যাচ্ছে নগর রাষ্ট্র সিঙ্গাপুর। এই দ্বীপরাষ্ট্র ভ্রমণে আগামী মাস থেকে কেবল 2 ডোজ করোনা টিকা দেয়া থাকলে বিদেশ থেকে আসা কারো কোয়ারেন্টাইন করতে হবে না। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানিয়েছেন, বাইরে চলাচলে মাস্ক ব্যবহারও আর বাধ্যতামূলক থাকছে না। এছাড়াও তখন থেকে বড় জমায়েতেও আর বাধা থাকবে না। সিঙ্গাপুরের শতভাগ মানুষ এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন। 71% মানুষের বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে। তাই করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর সাথে করোনার টিকার সনদ থাকলেই এখন সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন যে কেউ। 1 এপ্রিল থেকে নতুন করোনা বিধি চালু হবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আসছি শোবিজের খবরে। ক্যামেরা দেখে মুখ ঢাকলেন শাহরুখ কন্যা, সঙ্গে কে এই অজ্ঞাত যুবক? বলিউড বাদশাহ শাহরুখ খানের দ্বিতীয় সন্তান সুহানাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিউ ইয়র্কে পড়াশোনার পাট চুকিয়ে সুহানা এখন মুম্বাইয়ে। সম্প্রতি আইপিএল এর নিলামে কেকেআর-এর প্রতিনিধি হয়ে অংশ নেন সুহানা। সঙ্গে হাজির ছিল সুহানার বড় ভাই আরিয়ানো। বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রার একাধিক ফটোশুটে অংশ নিয়ে নজর কেড়েছেন সুহানা। এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন সুহানা। সম্প্রতি গাড়ির মধ্যে তাকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সে সময় সুহানার পাশে এক যুবককেও দেখা গেছে। পাপারাজ্জির দল ছবি তোলা শুরু করতেই দুজন হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করেন। এতে সেই যুবককে নিয়ে নানা গুঞ্জন সামনে আসছে। কেউ কেউ বলছেন সেই যুবক সুহানার প্রেমিকও হতে পারে। লন্ডন ও নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন সুহানা। সে সময় মঞ্চে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। খুব শিগগিরই হয়তো বলিউডে অভিষেক হতে পারে তার। জোয়া আখতারের পরের ছবিতে সুহানাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। শেষ করছি খেলার খবর দিয়ে। সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেট কোন অধ্যায়টি মুছে ফেলতে চাইবে? এমন প্রশ্ন যদি ছুড়ে দেওয়া হয় ক্রিকেট প্রেমীদের কাছে, তাহলে সংখ্যাগরিষ্ঠই বলবে 2003 সালের বিশ্বকাপের কথা। দুঃস্বপ্নের একটি অধ্যায় ছিল সেটি। কানাডার কাছে ঈদের আগের রাতে লজ্জাজনক এক হার দিয়ে শুরু। একের পর এক মুখ লুকানোর মতো পারফরম্যান্স। চামিন্দা ভাসের হাতে খুন, কেনিয়ার কাছে হার, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ে যাওয়া, বৃষ্টির কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে 1 পয়েন্ট তুলে নেওয়াটাই ছিল সেই বিশ্বকাপের অর্জন। বৃষ্টি সাহায্যের হাত না বাড়ালে সেই ম্যাচেও বিব্রতই হতে হতো খালেদ মাসুদের বাংলাদেশকে। লজ্জার সেই ইতিহাসের মঞ্চ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা দেশের ক্রিকেটের অস্তিত্ব ধরেই টান দিয়েছিল। টেস্ট মর্যাদাটা আমাদের জন্য বিরাট ভারী এক বোঝা কিনা এমন আলোচনাও শুরু হয়েছিল। কেউ কেউ তো বলেই ফেলেছিলেন টেস্ট মর্যাদা না পেলে হয়তো 2003 বিশ্বকাপ খেলতে হতো না বাংলাদেশকে। কানাডা ও কেনিয়ার কাছে হারের লজ্জাও নিতে হতো না গোটা জাতিকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যর্থতা তুলেছিল সমালোচনার তীব্র ঝড়। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা তদন্ত কমিটি গঠন করতে হয়েছিল অভাবনীয় সেই ব্যর্থতার কারণ অনুসন্ধান করার জন্য। দক্ষিণ আফ্রিকা অবশ্য দুঃস্বপ্ন 2003 বিশ্বকাপের আগে থেকে। 2002 সালের অক্টোবরে বাংলাদেশের প্রথম ও দক্ষিণ আফ্রিকার সফরটিও লজ্জার। টেস্ট বলুন কিংবা ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ দেখে লজ্জায় অবনীত হয়েছিল ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের খেলার অবস্থা দেখে রীতিমতো হাসাহাসি হচ্ছিল গণমাধ্যমে। অতীতের চর্বিত চর্বণের কারণে অবশ্যই গতকাল রাতের গৌরবের গল্প। 2 দশকের মাথায় এসে সেই দক্ষিণ আফ্রিকায় কেমন অসহায় আত্মসমর্পণ করল তামিম, সাকিব, মুশফিক, তাসকিনদের বাংলাদেশের কাছে। যে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কখনো কোনো সংস্করণে জয়ের দেখা পায়নি, সেখানেই সিরিজ জয়, তাও কি দুর্দান্ত পারফরম্যান্সে, কি অবলীলায়। দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা কয়েকদিনের মধ্যেই পরিণত হলো আনন্দ আর গৌরবের পিচ স্থানে। ইতিহাস গড়ায় অধ্যায়ে। এমন একটা দিনে অতীতের দুঃস্বপ্নের স্মৃতি ফিরে ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকায় 2002 সালের সফর আর 2003 বিশ্বকাপের পর আরও 3 বার গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার এর 2 বার দ্বিপক্ষীয় সফরে আর 1 বার প্রথম টি20 বিশ্বকাপ খেলতে। দ্বিপক্ষীয় সফরগুলো ভুলে যাওয়ার মতোই। তবে 2002 সালের সঙ্গে পরের 2টি সফরের পার্থক্য ছিল এই যে সেগুলোয় একেবারেই অসহায় ছিল না বাংলাদেশের দল। লড়াইয়ের কিছু উদাহরণও ছিল, যেটি ছিল না সেটি হচ্ছে সাফল্য। 2007 সালে
টি-20 বিশ্বকাপ অবশ্য বাংলাদেশ শুরু করেছিল জোহেন্সবার্গে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই। অথচ টেস্ট মর্যাদা পাওয়ার আগে এই দক্ষিণ আফ্রিকায় কিন্তু বাংলাদেশকে উপহার দিয়েছিল আনন্দের এক উপলক্ষ। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই বাংলাদেশ ক্রিকেট দুনিয়ার সামনে গিয়েছিল নিজেদের সম্ভাবনার আবাহনী গান। 1998 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্লেট শিরোপা জিতেছিল বাংলাদেশ। ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে থাকে একটি জাতি, একটি দেশ সেই শিরোপায় নিজেদের দুর্দান্ত ভবিষ্যৎই দেখতে পেয়েছিল। আর 2020 তো কদিন আগেরই কথা। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত সর্বসেরা বৈশ্বিক সাফল্য। আকবর আলীদের সেই সাফল্যের পথ ধরেই কি শুরু হয়েছিল নতুন দিনের পথ চলা? সেটি হোক বা না হোক, দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়ে এবার তামিম ইকবালের দলই নতুন দিনের শুরুটা করেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জয়কেত অধিনায়কই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য বলছেন। ভাবতে ভালো লাগছে, যে দেশে বাংলাদেশের ক্রিকেট একসময় লজ্জার মুখোমুখি হয়েছে, সে দেশেই এখন সাফল্য পাচ্ছে দল। নতুন দিনের শুরু হতেই পারে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউ ও সিলেট ভিউর পর্দায়।